কেউ নাই। যাদের আপন মনে করে তারাই কষ্ট দিয়ে দূরে ঠেলে দেয়। মা মেয়ে শামীমকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে। এত অত্যাচার করা, তারপরও যাচ্ছে না। খেতে না দিলেও বলে না খেতে দেন, তবুও আছে। সে কিছুই বুঝতেছে না। আর এই শামীম এ বাসায় এসেছে থেকে সাথী মোর্শেদা বেগম রাতে কোনো পার্টিতেও যেতে পারতেছে না। শামীমের কারণে কাউকে বাসায় নিয়েও আসতে পারতেছে না। শামীম সময় পেলেই নামাজ কালাম জ্ঞানের কথা বলে। এই শামীমের জন্য কোনো মডার্ন ড্রেসও পরতে পারে না তারা। মামুনি, এত কিছু করার পরেও তো ওই ছোট লোকের বাচ্চাকে বিদায় করতে পারলে না। মামুনি, ওই এতিমের বাচ্চার জন্য নিজেদের স্বাধীনতা হারিয়ে ফেলেছি। তোর বাবাকে তো ভয় হয় না জানি, কবে তোর বাবাকে সব কিছু বলে দেয় এই ইতিমের বাচ্চাটা। আর তো কোনো উপায় দেখতেছি না। উপায় একটা আছে মামুনি, যদি তুমি আমাকে সাহায্য করো তো। কি, তাড়াতাড়ি বল। তখন সাথী তার মায়ের কানে কানে সব কথা বলে দেয়। সাথীর এমন প্ল্যান শুনে মোর্শেদা বেগম অনেক খুশি হলো আর সাথীকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকলো। শামীম আর রাফি খেলা শেষ করে বাসায় ঢুকলো। মোর্শেদা বেগম বলে, আজ আর শামীমকে বাজারে যেতে হবে না। আজ মোর্শেদা বেগম নিজেই বাজারে যাবে। তার কিছু কেনাকাটার বাকি আছে আর সাথে রাফিকে নিয়ে যাবে। মোর্শেদা বেগম বাসা থেকে বের হওয়ার সময় সাথীকে চোখ টিপে রাফিকে নিয়ে বের হয়ে গেল। আপনার সন্তানকে কোরআন এবং দ্বীনের শিক্ষা দিন। মোর্শেদা বেগম যাওয়ার প্রায় 2 ঘন্টা হলো, তবু আসলো না। শামীম তার রুমে পড়াশোনা করতে থাকলো। এমনিতেই সে একদিনও ভার্সিটি যেতে পারে নাই। হঠাৎ করে সাথী শামীমকে তার রুমে ডাক দিল। শামীম সাথে সাথে সাথীর রুমে চলে গেল। শামীম সাথীর রুমে ঢোকা মাত্র সাথী শামীমকে বিছানায় ফেলে দিয়ে শামীমের শরীরের উপর উঠে সাথী তার নিজের গায়ের জামা ছিঁড়ে ফেলল। শামীম তাকে বারবার বলতেছে, এসব কি করতেছেন ম্যাডাম, কিন্তু সাথী তা শুনতেছে না। শামীম যে সাথীর রুমে ঢুকেছে, কাজের বুয়া তার রান্নাঘর থেকে দেখেছে, কিন্তু শামীম সাথীর রুমে ঢোকার পর দরজা বন্ধ করার মাসে বুঝল না। হঠাৎ করে সাথী বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকলো। আমি আপনাদের কি কারো কোনো ক্ষতি করেছি? তাহলে আমার সাথে এমন নাটক করেন কেন, এত অভিনয় করেন কেন? আজ আমাকে কাঁদাবেন, ইনশাল্লাহ একদিন আপনাকেও কাঁদতে হবে। দুনিয়ার ধার দুনিয়ায় শোধ হয়। এখন আমাকে কাঁদিয়ে নিজে হাসি খুশি আছেন, এমন একদিন আসবে আপনাকেও খুব কাঁদতে হবে। সেদিন আমার চেয়েও বেশি কষ্ট পাবেন। এটা আমার অভিশাপ না, এটা আল্লাহর ইচ্ছা, আর অন্যায় সাজা ভোগ করতে হবে, মনে রাখবেন। সাথী চিৎকার শুনে কাজের বুয়া দরজা ধাক্কাতে থাকে। এদিকে শামীম সাথীকে বারবার বলতেছে, প্লিজ আমার শরীরের উপর থেকে উঠুন। আর এভাবেই নিজের শরীরের কাপড় ছিঁড়ে চিৎকার করতেছেন কেন ছোট ম্যাডাম? সাথী শামীমের কথা কানে নিচ্ছে না, তার মতো করে বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে। এদিকে কাজের বুয়া দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা খুলে না। হঠাৎ সেই সময় রাজু সাহেব বাসায় ঢুকে তার মেয়ের রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর কাজের বুয়াকে দেখে সাথীর দরজার সামনে। বুয়া, কি হয়েছে? এভাবে সাথে চিৎকার করছে কেন? বড় সাহেব, শামীম স্যারে আফামনির রুমে ঢুকে দরজা বন্ধ করে দিছে, আর তখন থেকে ছোট আফামনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে। সাথীর মা, দরজা খুলো। সাথী যখন বুঝলো তার আব্বু, তখন সে বলতেছে, স্যার আমাকে এভাবে নষ্ট করবেন না, আমি আপনার বোনের মতো, প্লিজ ছেড়ে দেন আমাকে। আব্বু আম্মু বাঁচাও আমাকে, শামীম স্যার আমার ইজ্জত নষ্ট করে দিল, কে কোথাও আছো, বাঁচাও আমায়। সাথীর এমন কথা শুনে শামীমের যেন বাকশক্তি হারিয়ে গেল। রাজু সাহেব সেই তখন থেকে দরজা ধাক্কা দিতেছে, কিন্তু খুলতেছে না। শেষে যখন খুব জোরে ধাক্কা দিল, তখন দরজা ভেঙে গেল আর সাথী সাথে সাথে নিচে গেল আর শামীমকে উপরে তুলে দিল। এমন খারাপ অবস্থায় সাথী আর শামীমকে দেখে রাজু সাহেব যেন স্তব্ধ হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, তখন বিছানা থেকে শামীমকে সাথীর উপর থেকে তুলে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। রাজু সাহেব তার কোমর থেকে বেল্ট খুলে শামীমকে ইচ্ছে মতো মারতে থাকলো। আর শামীম বাবা মা করে চিৎকার করতে থাকলো। কিন্তু শামীমের এমন আর্তনাদ রাজু সাহেবের কান পর্যন্ত পৌঁছালো না। শামীমকে এমন মায়ের মেরেছে যে গায়ের চামড়া ছিলে গেছে, কালো শার্টটা রক্তে চকচক করতেছে। শামীম কতবার যে রাজু সাহেবের পা জড়িয়ে ধরেছে তার হিসেব নেই। সেই সময় মোর্শেদা বেগম রাফিকে নিয়ে বাসায় ঢুকে তিনি দেখেন শামীমকে তার স্বামী বেল দিয়ে গরু পেটার মতো করে মারতেছে। তিনি এমন ভাব করে যেন কিছুই জানে না। শামীমকে অমন করে মারতেছো কেন? এই এতিমের বাচ্চা আজ আমার কলেজের টুকরা মেয়ের ইজ্জতের উপর হাত দিয়ে দিল।
যদি আমি সময় মতো বাসায় না আসতাম তাহলে আজ সে আমার মেয়ের কি যে করতো। কি বলো তুমি এসব? শামীম এমন কাজ করতেই পারে না। তুমি না বলেছিলে ও খুব ভালো ছেলে? এই জানোয়ার যে ভালো মানুষের আড়ালে এত খারাপ একটা চেহারা লুকিয়ে রেখেছে তা তো জানতাম না। এইসব এতিমের জন্য কত কিনা করলাম, আজ সেই এতিমের বাচ্চা আমার বাসায় থেকে আমার খেয়ে আমার মেয়ে সর্বনাশ করতে চেয়েছিল। এমন সময় হঠাৎ সাথী দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সাথীর এমন ন্যাকা কান্না দেখে তার মাও কান্না করতে থাকে। মা মেয়ে এত সুন্দর করে কান্না করতেছে, মনেই হবে না তারা অভিনয় করতেছে। আগেই বলেছিলাম তোমাকে, দেখলে তো আজ তার প্রমাণ। আর তোর উপর বিশ্বাস করে আমি বাজারে গেলাম, আর সেই তুই রক্ষক হয়ে আমার মেয়ের ভক্ষক হতে চেয়েছিলি। তুমি দাঁড়িয়ে কি দেখতেছো? মারতে থাকো এই এতিমের বাচ্চাকে। যেখানে আমাদের মেয়েকে কখনো গায়ে হাত তুলি নাই, আর আজ এই এতিম ছোট লোক আমার মেয়ের সাথে। মুর্শিদা বেগমের বলতে দেরি, রাজু সাহেবের শামীমকে মারতে দেরি হলো না। শামীম এবার মনে হয় মরেই যাবে। তার জীবনে এমন মায়ের কখনো খায়নি সে। শামীম একবার সাথীর পা, একবার মুর্শিদা বেগমের পা, একবার রাজুর পা ধরে বলতেছে তাকে যেন না মরে। কে শুনে কার কথা? শামীমকে মারতে মারতে অজ্ঞান করে ফেললো, তবুও মার থামালো না। শামীমের পুরা পিঠ দিয়ে রক্ত বের হলো, তবুও থামলো না। আর শামীমের এত আহাজারি ওরা কেউ কর্ণপাত করলো না। এই থামো, দেখো অজ্ঞান হয়েছে মনে হয়। মরে গেলে আবার ঝামেলা হবে। এখন এটাকে বিদায় করো বাসা থেকে। রাজু তখন বুয়াকে বলল ওর বই কাপড় ব্যাগে ভরে নিয়ে আসতে, আর মোর্শেদা বেগমকে বলল গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে আসতে। বুয়া গেল শামীমের রুমে কাপড় ভরতে, আর মোর্শেদা বেগম 1 জগ পানি এনে দিল রাজুর কাছে। রাজু সেই 1 জগ পানি শামীমের মুখে সবটা ঢেলে দিল। শামীমের সাথে সাথে জ্ঞান ফিরে আসলো, কিন্তু কথা যে বলবে তার কোনো শক্তি পাচ্ছে না। চোখ মেলে তাকিয়ে দেখে রাজু সাহেব রাগীভাবে তাকিয়ে আছে, আর সাথী মোর্শেদা বেগম মুচকি মুচকি হাসতে থাকে। এই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা, আর কোনো স্থান নেই আমার বাসাতে। রাজু সাহেবের এমন কথা শুনে ছলো ছলো চোখে তার দিকে তাকিয়ে থাকলো শামীম। এতক্ষণ যত কথা বলেছে মেরেছে, যত কষ্ট শামীম পাই নাই, তার চেয়ে বেশি কষ্ট পেল বাসা থেকে বের হয়ে যাওয়ার কথা শুনে। চাচা, আমি কোথায় যাব? আমার তো কেউ আপন নাই, আর আমি পথঘাট চিনি না। এই এতিমের বাচ্চা, কাকে চাচা বলিস? আর কে তোর চাচা? তুই কোথায় যাবি, কার কাছে যাবি তা কি আমি জানি? চাচা, এমন নির্দয় হবেন না। আপনাদের ছেড়ে কোথাও যাব না আমি। তুই যাবি, তোর মরা বাবা মাও যাবে। জানোয়ারের বাচ্চা, যা এখান থেকে। তোর এত কিছু করার পর তুই কি ভাবছিস আমি তোকে জায়গা দিব আমার বাসায়? শামীম আবারও রাজু সাহেবের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকলো, তাকে যেন বের করে না দেয়। রাজু সাহেব লাথি দিয়ে শামীমকে সরিয়ে দেয়। শামীম এবার সাথীর পা জড়িয়ে ধরে। সাথীও ওর বাবার মতো করে শেষে মোর্শেদা বেগমের পা জড়িয়ে ধরলে তিনিও লাথি মেরে শামীম তাড়িয়ে দেয়। শামীম বারবার এক এক করে সবার পা জড়িয়ে ধরে, তাকে যেন বের করে না দেয়, কিন্তু কেউ শামীমের কথা শোনে না। যখন দেখতে পারলো শামীমকে রাজু সাহেব সরাতে পারতেছে না, তখন তিনি নিচের সিকিউরিটি গার্ডকে মানে দারোয়ানগুলোকে ফোন করে 9 তলায় আসতে বলল। বুয়ার ব্যাগ গোছানো হলে বাহিরে এসে শামীমের সামনে দেয়। ঠিক সেই সময় দারোয়ানগুলো আসে। রাজু সাহেব বলে একে বাসার বাইরে ফেলে দিতে, আর ভিতরে যেন ঢুকতে না পারে। দারোয়ান 3 জন শামীমকে এমনভাবে ধরে যে শামীম একটু নড়াচড়া করতে পারে না। বারবার শুধু শামীম বলে চাচা আমাকে তাড়িয়ে দিবেন না, আপনারা ছাড়া এই শহরে আমার কেউ নাই, আমি কার কাছে যাব, কার কাছে থাকব? কিন্তু শামীমের কথা কেউ শুনল না। শামীমকে রাস্তায় ফেলে দিয়ে গেট লাগিয়ে দিল দারোয়ানগুলো। রাস্তা থেকে এসে আবার গেট ধাক্কাতে থাকে শামীম, কিন্তু কেউ তা পাত্তা দেয় না। শেষে যখন শামীম বুঝতে পারল তার এখানে আর থাকা হবে না, তখন সে অনেক কষ্টে সেই জায়গা ত্যাগ করে চলে গেল। আপনার সন্তানকে কোরআন এবং দ্বীনের শিক্ষা দিন। শামীমের এমন হাল দেখে কেউ কান্না না করলেও ঠিকই রাফি কেঁদে ফেলেছে। রাফি এটাও বুঝতে পেরেছে সব কিছু তার মা বোনে সাজানো ছিল। তা না হলে কেন তারা আজ শামীমকে বাজারে না পাঠিয়ে নিজেই বাজারে গেল? রাজু সাহেব তার নিজের রুমে গিয়ে চেয়ারে বসে ভাবতে থাকে, মানুষ কতটা খারাপ হতে পারে যাকে বিশ্বাস করে বাসায় ঠাঁই দিয়েছি, আজ সেই কিনা তার মেয়েকে ছি, ভাবতেও লজ্জা লাগছে রাজুর। মা মেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে খিলখিল করে হাসতে থাকে। আজ মনে হয় মা মেয়ে এতিম শামীমকে বাসা থেকে সরিয়ে বিশ্ব জয় করে ফেলেছে। দেখলে তো কিভাবে তাকে তাড়িয়ে দিলাম। দেখতে হবে না মেয়েটা কার,
এখন থেকে আমাদের আর কোনো বাধা নেই। আমরা আজ থেকে স্বাধীন, যা খুশি তাই করতে পারবো আমরা। বাবা বাসায় নিয়ে এসেছিল, আজ বাবাই তাকে তাড়িয়ে দিল। তুই কেমন করে বুঝলি যে তোর বাবা এসেছে সেই সময়? আমি জানালার কাছে দাঁড়িয়েছিলাম মা। যখন দেখলাম বাবা ঘরে ঢুকতেছে, তখনই শামীমকে রুমে ডেকে এনে দরজা লাগিয়ে দিয়ে জামা ছিঁড়ে ফেলা শুরু করি, আর তারপর সবার সব জানা। বাহ বাহ, মেয়ে আমার দেখে পাক্কা খেলোয়াড়। আজ থেকে আর তোকে রাত জেগে পড়তে হবে না, আমি আছি তো নাকি? মা মেয়ে এমন খুশি যেন আজ আকাশে ঈদের চাঁদ উঠেছে। তাদের মন আজ উৎফুল্ল, যা বলে বোঝার মতো না। রাতে সবাই একসাথে খেতে বসে। সেই সময় কাজের বুয়া রাজু সাহেবকে বলে, সাহেব, আমি আর এ বাসাতে কাজ করবো না। মানে কেন করবি না তুই? তোকে কি বেতন কম দেই না খেতে দেই না? সাহেব, আজ শামীম বাবাজির সাথে যা করলেন তা যে আমার সাথে করবেন না তার কি নিশ্চয়তা আছে? শামীম অপরাধ করেছে, তা সাজা পেয়েছে সে। শামীম বাবাজি কোনো অপরাধ করে নাই। আপনার মেয়ে শামীম বাবাজিকে তার রুমে ডেকে দরজা বন্ধ করে দেয়। আর শামীম বাবাজি এ বাসাতে এসেছে থেকে কাজের ছেলের মতো বাসার সব কাজ করেছে, এমনকি একদিনও ভার্সিটিতে যেতে পারে নাই। আর কাজে কোনো ভুল করলে ম্যাডাম শামীম বাবাজিকে এই রড দিয়ে ইচ্ছা মতো মারতো। আর আপনাকে বলে দিলে শামীম বাবাজিকে আরও শাস্তি দিবে ম্যাডাম, তাই ভয়ে বলি নাই। এমন দিন যেত না যে শামীম বাবাজি না খেয়ে থাকতো সাহেব। কাজের বুয়ার কথা শুনে রাজু সাহেব অনেক চমকে গেল। তার মানে আজকেও শামীম কোনো অপরাধ করে নাই? তখন তিনি তার মেয়ে আর স্ত্রীর দিকে তাকালে তারা ভয়ে মাথা নিচু করে ফেলে। আব্বু ভাইয়াকে প্রতিদিন বাজারে পাঠাতো, আম্মু কিন্তু আজ আম্মু আমাকে সাথে নিয়েও বাজারে গেছে। শামীম ভাইয়ার মুখ দেখেই বুঝেছি ভাইয়া কোনো দোষ করে নাই। যদি দোষ না করে তাহলে মুখে বললো না কেন সে কোনো অপরাধ করে নাই? সাহেব, শামীম বাবাজি তো কারো কথার কোনো উত্তর দেয় না। যে যাই বলুক না কেন সব মাথা পেতে নেয়। রাজু এবার বুঝতে পারল শামীমের কোনো অপরাধ নাই। তাই খাওয়া বাদ দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে নিচে গেল। রাস্তায় দেখলো শামীম কোথাও নাই। দারোয়ানকে জিজ্ঞেস করলে তারা বলে অনেক আগেই চলে গেছে। রাজু মন খারাপ করে আবার বাসায় আসে। এত ছোট মনের তোমরা দুজন, ছেলেটা কি এমন ক্ষতি করেছিল তোমাদের যার কারণে এমনটা করলে? গরিবরা কি মানুষ না? তোমাদের মা মেয়ের এত অন্যায় মাথা পেতে নিত, তবুও কোনো কথা বলতো না। তার সাথে এমনটা করতে পারলে তোমরা? নিজেদের অপরাধ বুঝতে পেরে মা মেয়ে দুজনে রাজুর পায়ে ধরে ক্ষমা চায়। আমার কাছে তো তোমরা কোনো অপরাধ করো নাই, যার কাছে করেছো তার কাছে যাও। এই বলে রাজু নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে, হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি মারতে থাকে আর নিজের অপরাধের অনুশোচনা করতে থাকে। না চাইতেও রাজুর চোখ দিয়ে পানি বের হয়ে আসে। তখন শামীমের আহাজারির কথা রাজুর মনে পড়ে যায়। কিভাবে ছেলেটা পা ধরে কান্না করেছিল, এত মারার পরও যেতে চায়নি শামীম। শামীম রাস্তায় ঘুরতে থাকে, কোথাও মাথা লুকানোর সামান্য জায়গাটুকু পায় না সে। শহরের এত বড় বড় বিল্ডিং, কিন্তু মানুষের থাকার মতো জায়গা হয় না সেখানে। আনমনে হাঁটতে হাঁটতে কোথায় এসেছে শামীম তা ও নিজেও জানে না। এদিকে শরীরের রক্ত শরীরে শুকিয়ে গেছে তার। শামীম সেই সকালে একটা রুটি খেয়েছে, তারপর আর কোনো খাওয়া হয়নি তার। শামীম রাস্তা দিয়ে যেতে যেতে দেখে অনেক মানুষ রাস্তার ফুটপাতে শুয়ে আছে। হায় রে জীবন, কেউ থাকে অট্টালিকায়, কেউ বা এই রাস্তার পাশে। সবাই তো মানুষ, তাহলে এত পার্থক্য কেন এই দুনিয়াতে? সবারই তো একটু ভালোভাবে বাঁচতে মন চায়। কেউ কি দেখে না, কেউ কি বোঝে না গরিবদের কষ্ট? সবার মন কি এই শহরের ইট পাথরের মতো এত শক্ত? শামীম ওদের সাথে ঘুমানোর চিন্তা করলো, কিন্তু জায়গা পাচ্ছে না কোথায় ঘুমাবে। শেষে শামীম একটা রাস্তার কুকুরের পাশে একটু জায়গা পেলে সেখানেই শামীম ঘুমিয়ে পড়ে। একে তো মার খেয়েছে, তার উপর এতদিন এত কষ্ট করা, আবার না খেয়ে থাকা। চোখ বুঝতেই ঘুমিয়ে গেল শামীম। খুব সকালে পাখির ডাকে আর ফুটপাত দিয়ে মানুষের চলাচল করাতে শামীমের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে দেখে তার পাশের মানুষগুলো
অনেক আগেই ঘুম থেকে উঠে চলে গেছে। আর কুকুরটা শামীমের গায়ের উপর শুয়ে। কি আজব দেখেন, শেষে কিনা শামীমের সঙ্গী হলো রাস্তার একটা কুকুর। শামীমের পুরা শরীর খুব ব্যথা করতেছে, আর শামীমের গা জ্বরে পুড়ে যাচ্ছে, মাথাটাও তুলতে কষ্ট হচ্ছে। কোনো রকম শামীম সেখান থেকে উঠে ব্যাগটা কাঁধে নিয়ে কাজের সন্ধানে চলল শামীম। সারাটা দিন সবার কাছে কাজের জন্য ঘুরেছে, কিন্তু কেউ শামীমকে কোনো কাজ দেয় নাই। এই শহরে মামা খালু আর টাকা ছাড়া কোনো কিছুই হয় না। আর মানুষটা যদি গরিব আর এতিম হয়, তাকে তো রাস্তার কুকুর মনে করে সবাই। এই শহরে যতগুলো গাড়ি আর বড় বড় বিল্ডিং আছে, তাতে করে মনে হয় না এই শহরের মানুষ গরিব হতে পারে। তবু তারা এমন ব্যবহার আচরণ করে, তারা মনে হয় খুব অসহায়। রাতে শামীম একটা ফার্মেসি থেকে জ্বর আর শরীর ব্যথার ওষুধ নেয়, তারপর একটা ছোট দোকান থেকে হালকা কিছু খায়। আজ শামীমের রাতে ঘুমানোর স্থান হয়েছে একটা ছোট লেকের ধারের বেঞ্চে। ব্যাগটা মাথায় দিয়ে ঘুমিয়ে গেল শামীম। এইদিকে রহিম আজ অনেক দিন থেকে শামীমের সঙ্গে কথা বলতে পারে না। যতবার রাজুকে সে ফোন করেছে, ততবার রাজু বলেছে সে অফিসে আছে। রহিমের শামীমকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ছেলেটা একেবারে সহজ সরল, না জানি ছেলেটা কেমন করে আছে। যাদের বাবা মা দুনিয়ায় নাই, তাদের মতো অভাগা আর কেউ নাই দুনিয়ায়। যার বাবা মা আছে, না খেয়ে থাকলেও তারা তাদের সন্তানের খবর নিতে পারে, খেয়াল রাখতে পারে। রহিমের কাছে শামীমের একটা ফটো আছে, তা হাতে নিয়ে দেখতে থাকলো। খুব মায়াবী চেহারা শামীমের, আর যখন শামীম হাসে মনে হয় শামীম পৃথিবীর সেরা সুখী, তার কোনো দুঃখ নাই। আর এই ফটোটা শামীম হেসে হেসে তুলেছিল, দেখে মনেই হবে না ছেলেটা অনেক কষ্টে আছে। না, আমাকে ঢাকা যেতে হবে, নিজে গিয়ে ছেলেটার খবর নেওয়া লাগবে। ততদিন না হয় আমার সহকারী অফিসটা দেখাশোনা করবে, মাদ্রাসাটা তারাই চালাবে। আজ 2 দিন 2 রাত থেকে শামীম এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। যখন শামীম চোখ মেলে তাকায়, প্রায় বিকাল হয়ে গেছে। শামীম নিজেও জানে না সে আজ 2 দিন থেকে অজ্ঞান অবস্থায় এই পার্কের বেঞ্চে শুয়ে আছে। শামীমকে এইখানে অনেক লোক দেখেছে, কিন্তু কেউ আর এসে দেখে নাই শামীম বেঁচে আছে নাকি সে মরে গেছে। শামীমের শরীরের উপর মাছি ভনভন করতেছে, তার কারণ তার শরীরের রক্ত আর পিঠে প্রায় ঘা হয়ে গেছে। বিকালে শামীম সেখান থেকে উঠে আবারও কাজের সন্ধানে যায়, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। হঠাৎ দেখতে পায় একটা বৃদ্ধ রিক্সা চালককে একটা কার লাগিয়ে দিয়ে পালিয়ে যায়, আর রিক্সাটা উল্টে যায়, সাথে লোকটাও পড়ে যায়। কেউ সাহায্য করার জন্য এগিয়ে যায় না তার কাছে। শামীম আর কোনো কিছু না ভেবে লোকটার কাছে গিয়ে লোকটাকে ধরে তুলে এবং ভাঙা রিক্সাটা কোনো রকম টেনে রাস্তার সাইডে নিয়ে আসে। রিক্সা চালককে তার মালিকের কাছে নিয়ে আসে শামীম, মানে গ্যারেজে। সাথে রিক্সাটাও কোনো রকম ধরে নিয়ে আসে। রিক্সাটা মালিককে দেখায়। মালিক রাগ হলেও বুঝতে পারে বৃদ্ধের কোনো দোষ নাই। তারপর মালিক তার রিক্সা ভালো করার মেকারকে বলে রিক্সা ভালো করতে বলে। রিক্সা চালকের নাম আবুল। তা বাবা তুমি কেডা, তোমার নাম কি, বাড়ি কই, আর আমাকে এভাবে সাহায্য করলে? রিক্সা চালক আবুলের কথা শুনে শামীম চোখের পানি ছেড়ে দিল। তখন প্রায় সব রিক্সা চালক গ্যারেজে রিক্সা জমা এবং ভাড়ার টাকা দিতে এসেছে, আর মালিকও আছে। শামীমের কান্না করা দেখে সবাই একটু এগিয়ে আসলো। এই হলো গরিব মানুষের দোষ। যদি দেখেছে আর একটা গরিব মানুষ বিপদে পড়েছে বা কান্না করতেছে, তখনই গরিব মানুষগুলো সাহায্যের হাত বাড়িয়ে সামনে এগিয়ে আসে। গ্যারেজের রিক্সা চালকগুলো সবাই শামীমকে জোর করে কেন সে কান্না করতেছে, তখন তার সব ঘটনা খুলে বলে। সবার চোখে পানি, এমনকি গ্যারেজ মালিকেরও চোখে পানি। হয়তোবা গরিব বলে শামীমের দুঃখটা তারা সবাই বুঝতে পেরেছে, আর তারাও দুঃখের মানুষ, তাই তারাও কেঁদে ফেলেছে। আরে বেটা, কে বলছে তোর আপন কেউ নাই? দুনিয়ায় আমি আছি, এখানে যারা আছে সবাই তোর আপন। আজ থেকে তুই আমাদের সাথে এখানেই থাকবি। হ্যাঁ শামীম, তুমি এখানে থাকবে, বুঝলে? আর একজন গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসো। আগে শামীম সুস্থ হোক, তারপর বাকি সব কথা হবে। আর আজ থেকে শামীম এখানে থাকবে, আমার কোনো আপত্তি নেই। তখন একজন ডাক্তার ডেকে নিয়ে আসলো। তারপরে শামীমের চিকিৎসা করলো এবং শামীম প্রায় 10 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হলো। আর শামীমের পিছনে যত ব্যয় হয়েছে সব রিক্সা চালক আর মালিক ব্যয় করেছে। কিন্তু কত দিন আর এভাবে অপরের কাঁধের উপর শামীম বসে খাবে? আর সব রিক্সা চালক এক জায়গার মানুষ না, সবাই আলাদা আলাদা জেলার মানুষ, আর সবাই গরিব হওয়াতে
আর একটা গরিবের কষ্ট দুঃখ বুঝতে পেরেছে। চাচা, আমি কিছু করতে চাই। এভাবে বসে থেকে খেতে আমার মোটেও ভালো লাগতেছে না, আর আমি পড়াশোনাও চালিয়ে যেতে চাই। তা কি করবি ভেবেছিস তুই বাবা? আমার তো মনে হয় না এই শহরে কোনো কাজ পাবো, তাই ভেবেছি তোমাদের সবার মতো আমিও রিক্সা চালাবো। রিক্সা চালালে পড়াশোনা কেমনে করে করবি? দিনে ভার্সিটি যাব, দুপুরের দিকে চলে আসব, রিক্সা নিয়ে চালাবো। রাতে গ্যারেজে এসে রিক্সা জমা দিয়ে পড়াশোনা করে ঘুমাবো। তাহলে তো তোর অনেক কষ্ট হবে, পারবি সামলাতে? আর তুই কি রিক্সা চালাতে পারবি? চাচা, আল্লাহ আমাকে পুরোপুরিভাবে সুস্থ সৃষ্টি করেছে, তাই আমার কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। আর কষ্ট না করলে তো সুখের দেখা পাবো না। তাহলে আজ আমার সাথে চল, তোকে আমি শহরটা চিনিয়ে দেই, আর কোন জিনিসটা কোথায় আর কোন জায়গায় ভাড়া কত সব শিখে নে, তাহলে পরে আর তোর সমস্যা হবে না। সেদিন শামীম আবুল মিয়ার সাথে শহরের অনেক জায়গায় যায়, পথঘাট চিনে নেয়।